শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ওস্তাদ কি করছো? এর বেশ সাংঘাতিক ওস্তাদ। না না, তুমি অন্য জায়গায় চলো ওস্তাদ। আমি ব্যবস্থা করে দিচ্ছি, ফিরে চলো ওস্তাদ। এ বনে কেউটেদের আড্ডা। তুই আবার এখানে এসেছিস কেন? ওস্তাদ তোমাকে না নিয়ে আমি যাব না ওস্তাদ। আমার সাধনার পথে কেন বারবার বাধা হয়ে দাঁড়াস তুই? আমি জহর টানো, জানিস না তুই? ওস্তাদ কেন আছিস আমার সঙ্গে? যা, চলে যা তুই। অপদার্থ একটা, তোকে আমার আর দরকার নেই। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। যা। তুমি যাই বলো ওস্তাদ, আমি যাব না। ওই দেখ, জহর সাপুরের নাটকটা দেখ রুস্তম। সব নাটক আগে থেকে মন্তর পইরে ওদের বশ কইরা রাখে। এবার বোধ হয় সে খেলাটা খেলতে পারেনি, তাই ওই ঝুমড়ো ছোড়াটা চেঁচাইতে এসছে। সাকরেত না? যা বলেছ গুরু। তোমার পায়ে পড়ি ওস্তাদ, অন্য জায়গায় চলো। তোমার শরীরটাও ভালো না। যদি ভালো মন্দ কিছু ঘটে যায় ওস্তাদ, তুমি চলো। আমি মরলে তুই খুশি হোস? কি বলছো ওস্তাদ? তাহলে ওই কাল নাগিনীটাকে আমার চাই, বুঝেছিস ওস্তাদ? সিদ্ধি লাভ না করতে পারলে আমার মৃত্যু হবে। তুই সরে দাঁড়া। হ্যাঁ ওস্তাদ। একটা ঝোল খেলেই সব শেষ। শুধু একটা ঝোল। সেই আশাতেই তো আছি রে রুস্তম। তারপরে গোটা দলটার রাজা আমি। রাজা আর আমি মন্ত্রী। কি বলে গুরু? চুপ চুপ, ওই দেখ আসছে। শুনছেন কাজী নজরুল ইসলামের লেখা সাপুড়ে অবলম্বনে আজকের গল্প মুক্তি। জহর রোজা হল সাপুড়ে দলের পান্ডা। এই পাহাড়ি জঙ্গলে মুখে মুখে সে রোজা হয়ে গেছে। আসলে তার নাম জহর টাঁড়ো। তার এই টাঁড়ো পদবীর পূর্বসূরিদের সে কিন্তু চেনে না। তবে সে শুনেছে তার বাপও নাকি সাপ ধরে বেড়াত। তারপর সেই সাপের ছোবলেই একদিন তার বাপের প্রাণ যায়। জহর কিন্তু সাপ ধরে না। সোজা কথায় তাকে সাপুড়ে বলা যাবে না। সে আসলে সাধক। সেই শিশুকালে তার বাপ মরে যাওয়ার পরে ছোট্ট জহরকে উদ্ধার করেছিলেন তার গুরু। তিনি নাম দিয়েছিলেন জহর। মুখে মুখে সে নাম এখন জহর হয়ে দাঁড়িয়েছে। যে ছেলের নামেই এতটা বিষ, তার জীবনটাও যে বিষময় হয়ে উঠবে তাতে আর আশ্চর্য কি। তবে না, গুরু কিন্তু তাকে নিছক সাপুড়ে করেননি। জহরকে নাগমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন তিনি। বল বেটা, আমার সঙ্গে বল। ওম ভুজঙ্গেশায় বিদ্মহে সর্পরাজায় ধীমহি তন্নো নাগ প্রচোদয়াৎ। ওম ভুজঙ্গেশায় বিদ্মহে সর্পরাজায়। পিতৃপুরুষের পেশার সঙ্গে জহরের কোনো সম্পর্ক নেই। যে দলটার মাথা হয়ে আছে জহর, সেই দলটাকেও সে সাপুড়ে বানায়নি। এ দলের সকলেই তার চেলা। জহরকে তারা গুরু বলে মানে। নাগমন্ত্রের সাধনা বেশ কঠিন। এত বড় একটা দলকে সেই সাধনার মার্গে নিয়ে যাচ্ছে জহর। তবে তার নিজের চূড়ান্ত সিদ্ধিলাভটা এখনো বাকি আছে। নিজের শরীরে 100 বার কালকেউটের কামড় নিতে হবে তাকে। জয় করতে হবে বিষ, তবেই নাগমন্ত্রে সিদ্ধ হবে সে। জহর জানে
তার গুরু ছাড়া এই মহাব্রতে আর কেউ সিদ্ধ হতে পারেনি। সিদ্ধি লাভের আগেই সবার মৃত্যু হয়েছে। এই দলের প্রত্যেকটা লোকই জহরকে যমের মতো ভয় পায়, আবার দেবতার মতো ভক্তিও করে। ব্যতিক্রম শুধু ঝুমরো। সে একাই জহরকে ভালোবাসে, প্রাণ দিয়ে তাকে আগলে রাখতে চায় ঝুমরো। এই ছেলেটার মধ্যে নিজের ছায়া খুঁজে পায় জহর। সে যেমন তার গুরুকে ভালোবাসত, ঝুমরো ঠিক তেমন করে তাকে ভালোবাসে, তাকে আগলে রাখে। যতবার সে সাপের ছোবল নিতে যায় ততবারই আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে ঝুমরো। এসবই আর চোখে দেখেছে জহর, আর মনে মনে হেসেছে। বিষের দুনিয়াতে থেকেও এ ছেলে এখনো এতটা কোমল। ঝুমরোর প্রতিও মায়া জন্মেছে জহরের। এ দলটার মধ্যে ঝুমরোই তাই জহরের সব থেকে প্রিয়। জহরের দলে বিশুনও আছে। বিশুনের নজর অনেক উঁচুতে। জহরের আসনটা সে চায় তাকেও সবাই ওস্তাদ বলবে, মান্যগণ্য করবে, আদর যত্ন করবে, জহরকে নয়। 10টা মহল্লায় বিশুন ওস্তাদের নামে কালকেউটেরা 2 ফোঁটা বিষ উৎসর্গ করবে। এসব তার বহুদিনের স্বপ্ন। শুধু জহরের ভয়ে মুখে কিছু বলতে পারে না বিশুন। মনে মনে জহরের মৃত্যু কামনা করে। বিশুনেরও কয়েকটা চেলা জুটেছে। জহরকে এড়িয়ে তারা বিশুনের পায়ে পায়ে ঘুরে বেড়ায়। এসবই জানে জহর। ঝুমরোও তাকে খবরাখবর দেয়, তবে সেসব কথায় পাত্তা দেয় না জহর। তার নজর শুধুই বিষের দিকে। সেদিন নাগপঞ্চমী। পাহাড়তলিতে সাপের সন্ধানে গিয়েছিল জহর। তার বিখ্যাত সেই বাঁশিতে তখন মোহনীয়া সুর বাজছে। বাঁশির প্রত্যেকটা ছিদ্র যেন কেঁপে উঠছে উন্মাদনায়। এভাবে বাঁশি বাজাতে গেলে সাধনার দরকার হয়, আর এই সুরের কি পরিণাম সেটাও জানে ঝুমরো। তার ওস্তাদের এখন আর বাহ্য জ্ঞান নেই। দলের লোকেরা তীব্র উৎকণ্ঠায় আশেপাশে ঘিরে আছে। বাজাতে বাজাতে জহরের চোখ দুটো উত্তেজনায় দপ করে জ্বলে উঠল। ওই তো আসছে সে। জঙ্গলের ভেতর থেকে ফনা দুলিয়ে বেরিয়ে আসছে কালনাগিনী। বাঁশি বাজিয়ে যাচ্ছে জহর, আর কালকেউটেটাও ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। একেবারে নিঃশ্বাসের সীমানায় এসে দাঁড়ালো। এবার ঝপ করে বাঁশিটা ফেলে দিল জহর। সে উদ্যত ফনার সামনে ডান হাতটা পেতে দিল সে। চোখ বন্ধ করে নিল ঝুমরো, আর বিদ্যুৎ গতিতে জহরের পেতে দেওয়া করতলে ছোবল দিল সেই কালকেউটে। দেখতে দেখতে জহরের সারা শরীর বিষে নীল হয়ে গেল। বিশুন আর রুস্তমের লোভী চোখগুলো চকচক করে উঠছে। তারা ভাবল, আর কোথায় জহরের মৃত্যু অনিবার্য। মরবে, হ্যাঁ, কি ভালো করো, মরবে, এবার মরবে। জয় নাগদেবতা, জয় নাগদেবতা, জয় নাগদেবতা, জয় নাগদেবতা। আর দলের বাকি লোকেরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। জহর কিন্তু নির্বিকার। তার মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। অত্যন্ত ধীর গম্ভীর স্বরে গুরুদেবের শিখিয়ে দেওয়া নাগ মন্ত্র উচ্চারণ করতে লাগলো সে। দেখতে দেখতে তার শরীরের স্বাভাবিক রং ফিরে এলো। বিষের প্রভাব মিলিয়ে যেতে লাগলো। তার দলের লোকজন এবার বিমুগ্ধ, বিস্মিত। সমস্বরে সকলে জয়ধ্বনি দিয়ে উঠল। কিন্তু জহর বলল, নাগ সিদ্ধ বলো না, আমি এখনো শুধুই ব্রতধারী, সিদ্ধি লাভ করিনি। আজ নিয়ে সংখ্যাটা 99 হলো, আরো একটা বাকি। গুনে গুনে 100টা ছোবল খেতে হবে। তারপর মন্ত্র পড়ে নিজের শরীরকে বিষ মুক্ত করতে হবে, তবে সিদ্ধ হব। গুরুর আদেশ, তার আগে নয়। চলে আয় রুস্তম, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। ঠিক বলেছ গুরু, ঠিক বলেছ। আজও মরল না।
ডেরা ডান্ডা গুটি নে ঝুমরো, কাল সকালে এখান থেকে বেরোতে হবে। আবার অন্য কোথাও তাঁবু ফেলার জায়গা খুঁজতে হবে। হ্যাঁ ওস্তাদ, সব ব্যবস্থা করে ফেলেছি, তুমি চিন্তা করো না। বরাবর এমনটাই হয়। একটা করে ছোবল খেলেই সে জায়গা থেকে সরে যায় জহর। তার নাগবিদ্যা বলে যে সেখানে আর কোনো নাগের ছোবল সে পাবে না। জহরের গুরু তাকে এটা শিখিয়েছেন। পাহাড়তলি আর জঙ্গল মিলিয়ে এই নিয়ে ৯৯টা জায়গায় বাসা বদল হয়ে গেল তার। তাতে অবশ্য জহরের কিছু যায় আসে না, জন্ম থেকেই তো সে যাযাবর। এক জায়গায় ঘাঁটি গেড়ে বসে পড়লে সাধনা শেষ। দেখতে দেখতে রাত নামছে ধীর পায়। কাল ভোরে আবার অন্য জায়গায় চলে যেতে হবে তাকে। তাঁবুর সামনে কাঠ কুটো পাতা টাতা সাজিয়ে একটা কুণ্ড তৈরি করে রেখে গেছে ঝুমরো। তাতে এবার আগুন জ্বালল জহর। গলগল করে ধোঁয়া উঠে যাচ্ছে আকাশের দিকে। সেদিকে তাকিয়ে চুপ করে বসে থাকে সে। এমন সময় পায়ের আওয়াজে চমকে ওঠে জহর। অত চুপি চুপি কে আসে? আমি ওস্তাদ, ঝুমরো। এত রাতে কি দরকার তোর? ওস্তাদ, ওস্তাদ তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, যা প্রাণে চাই তাই করো ওস্তাদ, কিন্তু কিন্তু আমি আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না ওস্তাদ। কি বলছিস? কি কোথায় যেতে দিবি না? এখান থেকে অন্য কোথাও যাবে না তুমি? বলো, তাই না? যেখানে আগে যাওনি তেমন একটা জায়গায় যাবে তো? আমি জানি। ছি, কেন ভুল বললাম? নইলে তো নতুন করে ছোবল পাবে না। ওফ, বড় বকিস তুই। ওস্তাদ তুমি তো বলেছিলে ১০০ নম্বর ছোবলটা বড় ভয়ানক, এতে তুমি মরেও যেতে পারো, তুমি বলেছিলে। বলনি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঝুমরো? জহরকে তুই মরার ভয় দেখাতে এসছিস? না ওস্তাদ, ভয় দেখাচ্ছি না, আমার মনের কথাটা বলতে এসছি। তোমার যদি সত্যি কিছু একটা হয়ে যায়। ঝুমরো, আমার সাধনায় বাধা দিলে কি হবে জানিস? ভালো চাস তো এখান থেকে সরে যা। ওস্তাদ, যা বলছি, আমার সামনে থেকে দূর হ। ঝুমরোকে সরিয়ে দিল জহর। হয়তো একটু বেশি রূঢ় আচরণ করে ফেলল সে, কিন্তু জহর নিরুপায়। ছেলেটা যে তাকে বড্ড ভালোবাসে, এই মায়াটা কাটাতে না পারলে সিদ্ধিলাভ হবে না জহরের। জহর আজীবন ব্রহ্মচারী, চিরকুমার হয়ে থেকে নিষ্কামভাবে মহাব্রত পালন করে চলেছে সে। কোনো স্নেহ মায়া মমতা তাকে কখনো বাঁধতে পারেনি, এবারও পারবে না। সে বাঁধতে দেবে না, ধরা পড়বে না ঝুমরোর ভালোবাসার কাছে। তার অটুট ব্রহ্মচর্য নষ্ট করার জন্য জহরের তাঁবুতে মেয়ে মানুষ ঢুকিয়ে দিয়েছিল শত্রুর দল। টাকা পয়সা আর তাড়ি দিয়ে মেয়েটাকে বশ করেছিল তারা। নেশায় বুঁদ হয়ে থাকা মেয়েটা জহরের তাঁবুতে এসে ঢুকেছিল, আর তারপর জহরের গায়ে এসে ঢলে পড়েছিল একেবারে। মেয়েদের সে এমনিতেই দেখতে পারে না, আর এই ঘটনার পর থেকে মেয়ে জাতটার ওপর জহরের তীব্র ঘৃণা জন্মেছিল। পালে তাদের ভস্ম করে দেয় সে একেবারে। তাঁবুর সেই মেয়েটাকে ঘাড় ধরে বার করে দেওয়ার পর সারা রাত ঠান্ডা জলে ডুবে বসেছিল জহর। না হলে নারী দেহের স্পর্শ থেকে সূচিলাভ হবে না যে তার। নাগমন্ত্রের সিদ্ধিলাভ বড় কঠিন, সহজলভ্য নয় সে। জহরের গুরু একদম প্রথমেই তাকে বলে দিয়েছিলেন যে, শোন বেটা, মেয়েদের থেকে ২০০ হাত তফাতে থাকবি, বুঝলি বেটা? না হলে এই বিশ্বের রাজা হতে পারবি না তুই। আগে নিজেকে জয় কর। আর সেই গুরু বাক্যকে পাখির চোখ করে রেখেছে জহর। আগের ফনা সামলাবি। কোনো রকম দুর্বলতাকে আমলই দেয়নি সে আজ পর্যন্ত। তবু কেন কে জানে, শুধু এই ঝুমরোটাই তাকে বড্ড টানে। না, হুঙ্কার ছেড়ে উঠে পড়ে জহর। কিছুতেই বিপথগামী হবে না সে। দুর্বল হয়ে পড়লে তার চলবে না। নিশুত রাতে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় সে। দিকি দিকি করে আগুনের কুণ্ড জ্বলছে তখনও।
তার তেজে যেন ধক করে জ্বলে ওঠে জহরের চোখ দুটো। দূর আকাশের দিকে তাকিয়ে থাকে সে। কাল ভোর হতেই ডেরা ডান্ডা নিয়ে চলে যেতে হবে তাদের। আর এক মুহূর্ত দেরি সইছে না জহরের। আর একটা কাল নাগিনী, আর মাত্র একটা, ব্যাস। তারপরেই এই পৃথিবীতে বিশ্বজয়ী মহামানব হয়ে উঠবে জহর। আস্তে আস্তে আকাশে আলো ফুটতে শুরু করেছে। ঝুমরোর গলা শুনতে পেল জহর। ওস্তাদ, ওস্তাদ, তৈরি হয়ে এসেছিস? হ্যাঁ। তা বাকিরা কোথায়? সব তৈরি ওস্তাদ। তোমার তাঁবুটা গুটিয়ে নিলেই কাজ শেষ। তারপর হাঁটা। ওস্তাদ, এবার কত দূর যাব? জারুলিয়ার পথে কাঁসাই নদী পড়ে, জানিস? হ্যাঁ। সেই নদীর পূব দিকে একটা শাল জঙ্গল আছে। হ্যাঁ, শাল জঙ্গল? ওস্তাদ, ওস্তাদ, ওখানে তো দিনের বেলা তো কোনো মানুষ যায় না গো। মানুষ যায় না বলেই তো জহর যাবে। তোর ভয় করছে ঝুমরো? হ্যাঁ, তাহলে ফিরে যেতে পারিস। না ওস্তাদ, কোথায় ফিরে যাব? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি চলে গেলে তোমাকে কে দেখবে? বেলা করিস না ঝুমরো, হাত চালা। অনেকটা পথ হাঁটতে হবে। দলের সবাইকে ডেকে আন, যা। হ্যাঁ ওস্তাদ। এসে গেছি ওস্তাদ। তুমি বললেই যাব। চল চল চল, বেরিয়ে পর সবাই, চল। চল ওস্তাদ বলেছে এক্ষুনি বেরোতে হবে, গোটাও দিকটা। ওই তাবুরা গাড়ি নে। হ্যাঁ, চলো চলো, চল রে। পা চালা। জহরের দল পাক্কা 2.5 দিন ধরে হাঁটল। মাঝে রাতটুকুর বিশ্রাম, তারপরে আবার হাঁটা। খোলা পথে নয় কিন্তু, বনের পথে, পাতা মারিয়ে, মরা সাপের খোলস মারিয়ে, কত বুনো জন্তুর পায়ের ছাপ মারিয়ে এক নাগারে হাঁটল তারা। বনের ফল আর কাছে পিঠে কোনো নদীর জল ছাড়া খাবার বলতে কিচ্ছু নেই। অবশ্য বেদুইন এই সাপুরের দল গাছের শিকড় বাকড় খেয়েও দিব্যি থাকতে পারে। মাঝখানে এত জঙ্গল আছে, তবু ওস্তাদ যে কেন সেই কাঁসাই নদীর দিকে চলেছে জানে না ঝুমরো। সে শুধু জহরকে অনুসরণ করে চলেছে। অবশেষে সেই জঙ্গল খুঁজে পেল জহর। তাঁবু পড়ল সেখানে। অদূরে বয়ে যাচ্ছে কাঁসাই নদী। বন্যা হলে সে যেন বাঘিনী হয়ে ওঠে। রোজ ভোরে আর সন্ধ্যের সময় কাঁসাই নদীর কাছে এসে দাঁড়ায় জহর। 100তম কালকেউটের সোহাগ নিতে এখনো কয়েকদিন বাকি আছে তার। ঝুমরো জানে একদিন আরো গভীর সাধনা আর কৃচ্ছ সাধনে ডুবে থাকবে তার ওস্তাদ। এ সময় বিনা কারণে তার তাঁবুর ধারে কাছেও যাওয়া যাবে না। বাকিদের থেকে বেশ কিছুটা দূরে থাকবে জহর, হয়তো তাকে দেখাই যাবে না। জহরের দলটা মাঝে মধ্যে জীবিকার তাগিদে এ গ্রামে সে গ্রামে সাপের বিষ নামিয়ে বেড়ায়। সাপ ধরে দেয়, গাছপালা খুঁজে খুঁজে সাপের ওষুধ বানিয়ে দিয়ে আসে। একা জহর শুধু সকলের চোখের আড়ালে জঙ্গলে পড়ে থাকে। সেদিন একা একা কাঁসাইয়ের ধারে গিয়ে দাঁড়িয়েছিল জহর। জলের স্রোত সেদিন খুব ক্ষীণ ছিল। জহরের হঠাৎ চোখে পড়ল কাঁসাইয়ের বুকে কি যেন ভেসে চলেছে। জলের মধ্যে ওটা আবার কি? কলার বেলায় করে কিছু একটা ভেসে আসছে না? কাউকে সাপে কেটেছে নাকি? জহরের অনুমানই সঠিক। ভেলাটা সামনে আসতেই সে দেখতে পেল ওর উপর একটু অল্প বয়সী মেয়ে শুয়ে আছে। মেয়েটি বেশ সুন্দরী, ঠিক যেন ঘুমোচ্ছে। সাপে কাটা কোনো মৃতদেহকে তো পোড়ায় না, এভাবেই ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সাপুরেদেরও তো একটা ধর্ম আছে। তারা কোনো বিষের দংশনে এভাবে মৃত কাউকে ভেসে যেতে দিতে পারে না। জহরের মতো সাধক তো আরোই পারে না। পাড়ে দাঁড়িয়ে এবার অপেক্ষা করতে লাগলো জহর। ভেলাটা আরও কাছাকাছি এলে মেয়েটাকে 2 হাতে তুলে নিল জহর। দেহটা মাটিতে শুইয়ে মন্ত্র পড়তে লাগলো সে এবার। ওম ভুজঙ্গেশায় বিদ্যায় সর্বরাজায় ধীমহি। জহরের মন্ত্রের গুণে সেই মেয়েটির মধ্যে প্রাণের সঞ্চার ঘটল। মেয়েটা বেঁচে উঠল।
চোখ রোগড়ে উঠে বসে অবাক হয়ে জহরের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। জহর বলল, এই মেয়ে, তোমার নাম কি? নাম? আমার নাম? হ্যাঁ হ্যাঁ, তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় থাকো? আমাকে সব খুলে বলো। আমাকে ভয় পেও না, তোমাদের গ্রামে আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। গ্রাম? আমার গ্রাম? হ্যাঁ গো মেয়ে, তোমার কোনো গ্রাম নেই? তোমার আত্মীয় স্বজন কেউ নেই? মনে করে দেখো তো। আমার কেউ নেই। কেউ নেই? কারো কথা মনে পড়ছে না? মনে তো পড়ছে না। এ তো মুশকিল হলো দেখছি। তোমাকে নিয়ে এখন কি করি? আচ্ছা বেশ, যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। চলে যাব? কিন্তু কোথায় যাব? আরে বাবা, কোথায় যাবে তা আমি কি করে জানি? যেখানে মনে হয় সেখানে যাও। যত ঝামেলা, ধর্ম ফেলেও যেতে পারি না, এখন ঠেলা বোঝো। যাও তো, যেখানে ইচ্ছা যাও, আমাকে জ্বালিও না। আমি 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 তো জানি না কোথায় যাব। আমি কোথায় যাব? এ তো মহা মুশকিল। তোমাকে নিয়ে এখন কি করি বলো তো? সন্ধে হয়ে আসছে, আবার শেয়াল কুকুরে না টেনে নিয়ে যায়। আমি এখন কি করব? আমি এখন? কি আর করবে, আমার সঙ্গে চলো। সত্যি তো, এই অন্ধকারে তোমায় আর কোথায় ফেলে রেখে যাব? এসো এসো দেখি আমার সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও মেয়েটাকে নিয়ে তাঁবুর দিকে চলল জহর। জেনে বুঝে তো তাকে বিপদের মুখে ফেলে রেখে যেতে পারে না সে, তাহলে আর বাঁচালো কেন? মেয়েটার চোখে মুখে এবার কৃতজ্ঞতা আর ভরসা ফুটে উঠল। জহর কিন্তু সেদিকে ফিরেও দেখল না। তার মনে তখন এক রাশ বিরক্তি। জহরের সংস্কার বড় প্রবল, মেয়েটার নারী বেশ একেবারেই সে সহ্য করতে পারছে না। নিজের তাঁবুর পাশে থাকার মতো একটা ছোট জায়গার বন্দোবস্ত করল জহর। মেয়েটা সেখানেই থাকবে। তবে না, এমন মেয়ে হয়ে থাকা চলবে না তার। তাতে তার নিজের বিরক্তি এবং তার দলের লোকের সমস্যা হতে পারে। তাছাড়া ভিন দলের পুরুষদের সঙ্গেও ঝামেলা লেগে যেতে পারে। এর চেয়ে ওই মেয়ের পুরুষ হয়ে থাকাই ঢের ভালো। জঙ্গলকে হাতের তালুর মতো চেনে জহর। সেখানকার সমস্ত গাছ গাছড়া সম্পর্কে তার অগাধ জ্ঞান। কোন গাছ থেকে কি ওষুধ হতে পারে তাও তার নখদর্পণে। সেই সঙ্গে নানা রকম মন্ত্র জানে সে। ফলে ওষুধ তৈরি করতে দেরি হলো না। একটা ঝাঁঝালো উগ্র ওষুধ বানিয়ে ফেলল সে। মেয়েটাকে সেই ওষুধটা খাইয়ে দিল। জহর জানে এই ওষুধের গুণে 10 দিনের মধ্যে মেয়েটির শরীর থেকে নারী সুলভ চেতনাগুলো আস্তে আস্তে চলে যাবে। মেয়েটাকে এবার পুরুষের মতো সাজালো জহর। হ্যাঁ, পুরুষই বড় হোক মেয়েটা। এই যে মেয়ে, তা নিজের নাম তো তোমার মনে নেই। আমি তোমার একটা নাম দিয়েছি, শুনবে? আমার নাম? হ্যাঁ, তোমাকে আমি চন্দন বলে ডাকবো। কেমন, নামটা পছন্দ হয়েছে তো? চন্দন? হ্যাঁ, চন্দন। আর শোনো, আমি না বললে বাইরে বেরোবে না, কেমন? এখানেই থাকবে। তোমার খাবার দাবার সব আমি এনে দেবো। আমি মনে থাকবে তো? হ্যাঁ। কেউ যদি কখনো তোমাকে দেখতে পেয়ে নাম জিজ্ঞাসা করে, কি বলবে তুমি? বলবো চন্দন। বেশ, তাই বলো কিন্তু। দেখতে দেখতে 10 দিন পেরিয়ে গেল। এবার একদিন নিজের ওষুধের গুণ পরখ করল জহর। মেয়েটার মধ্যে নারী সুলভ কোনো চেতনা দেখতে না পেয়ে নিশ্চিন্ত হলো সে। তারপর তাকে বাইরে বেরোনোর অনুমতি দিল।
বাইরের দুনিয়ায় পা রেখেই চন্দনের সঙ্গে প্রথম দেখা হলো ঝুমরোর। জহর না ডাকলে ঝুমরো তার ওস্তাদের তাঁবুর আশেপাশে যায় না ঠিকই, কিন্তু দূর থেকে ওস্তাদের দিকে নজর রাখে সে। জহরই যে তার ধ্যান জ্ঞান। একদিন দূরের একটা পাখির দিকে তীর তাক করে একটা গাছের ডালে বসেছিল ঝুমরো। নজর তার জহরের তাঁবুর দিকেই। আচমকা দূর থেকে একজন নতুন মানুষকে দেখতে পেল সে। এ আবার কি? ওস্তাদের কাছে তো এখানে কেউ থাকে না, তাহলে এই কোথা থেকে এলো? ভাবতে ভাবতেই চটপট গাছ থেকে নেমে এলো ঝুমরো। গলা তুলে হাঁক দিল, এই যে শুনছো? এই যে এইদিকে। আমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এটা দাঁড়াও। তুমি কে গো? কোনোদিন তো তোমাকে এখানে দেখিনি। কি নাম তোমার? আমি চন্দন। চন্দন? সে আবার কি? কোনদিন তো শুনিনি। কোত্থেকে এলে তুমি? তা তো জানি না। ও, বুঝেছি, সবটাই ওস্তাদের হাত যশ। তা তোমার দশাও তো আমার মতোই। ওস্তাদ? ওস্তাদ কে? সে কি? তুমি ওস্তাদকে চেনো না? না তো। এই জঙ্গলে একজনই ওস্তাদ আছে, ওই যে ওই তাঁবুতে থাকে। কে? তাকে দেখোনি? আরে তোমাকে তো ওদিক থেকে আসতে দেখলাম। ঝাঁকড়া চুলের ওই লোকটা? ওই যে বড় বড় দাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওস্তাদ। ও, ওর নাম ওস্তাদ? হ্যাঁ, না না, ওস্তাদ কারুর নাম হয়? তাহলে ওস্তাদ বললে যে? ওর নাম হলো গিয়ে জহর। আমরা ওকে ওস্তাদ বলে ডাকি। ও হলো আমাদের দলের নেতা, বুঝলে? নেতা। তা তুমি ওকে কোথায় পেলে? ওই নদীর ধারে। ও, তা তুমিও বুঝি সাপ ধরো? হ্যাঁ, সাপ? বাবা গো, সাপ? না বাবা, আমি ওসব সাপ ধরি। ওরে বাবা, সাপকে এত ভয় পাও? তাহলে এই দলে জায়গা পেলে কি করে গো? কেন, তোমার বুঝি ভয় লাগে না? হ্যাঁ, এখানে থাকো কদিন, বুঝলে? তারপর দেখবে তোমায় দেখে সাপ ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বলে সাপকে দেখে ভয় পায়। ঝুমরোর হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল চন্দন। চন্দন ভাবল, এই 10 দিনের মধ্যে ওই লোকটার মুখ থেকে সে কখনো সাপের কথা শোনেনি তো। লোকটা তাহলে সাপ ধরে? ওই জন্যেই এমন অদ্ভুত দেখতে লোকটাকে। সবসময় কেমন যেন রেগে থাকে লোকটা। ভেতরটা বেশ একটু রিরি করে ওঠে চন্দনের। ভাবে, এই ছেলেটাও সাপ ধরে, কিন্তু এর মুখটা এখনো কি সরল, ঝাঁকড়া চুল, চোখ দুটো যেন টলটল করছে, মুখটা কেমন মায়াবী। চন্দনের মায়া হয়, ভাবে ধরুক গে সাপ। তবু ওই ঝুমরোর সঙ্গেই চন্দনের বেশ ভাব হয়ে গেল। ঝুমরো একটু থমকে ছিল বটে প্রথমে। ছেলেটার গলাটা কেমন যেন একটু মেয়েলি লেগেছিল তার, ঠিক যেন একটা মেয়ে কথা বলছে বলে মনে হয়েছিল প্রথমে। তবে না, সেসবে আর অত বেশি আমল দিল না ঝুমরো। চন্দনের সঙ্গে বেশ ভাব হয়ে গেছে তার। যেখানে যায় দুজনেই একসঙ্গে থাকে। জহরের কাছে এখন তো আর ঘেঁষতে পারে না ঝুমরো, তাই চন্দনকে পেয়ে তার একাকিত্ব ঘুচেছে। দলের প্রায় সকলেই এখন চন্দনকে বেশ পছন্দ করে ফেলেছে, কেবল একজন ছাড়া। সে হলো লক্ষণ, বিশুনের ছেলে। সে ঝুমরোর সঙ্গে তার বেজায় ঝামেলা। ঝুমরো যেহেতু জহরের ডান হাত, তাই লক্ষণ তাকে দেখতে পারে না। আর ঝুমরোর বন্ধু বলে চন্দনের সঙ্গেও তার মোটে বনিবনা হলো না। ঝুমরোর সঙ্গে থেকে থেকেই লক্ষণের খালি ঝামেলা বাঁধে। ঝুমরোকে অপদস্থ করতে চাইছে। চন্দন অবশ্য দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। চন্দনকে নিয়ে ভ্যাংচাতেও ছাড়ে না লক্ষণ। এই যে মেয়ে মানুষ, তোর মদ্দাটা কোথায় গেল রে? সাপে গিলল বুঝি? খবরদার, ঝুমরো সম্পর্কে এমন করে বলবে না। কি করবি শুনি? কি করবি? কি করবি? হ্যাঁ, মারবি?
আমি ভালো হবে না, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে ওই তো একখান মিনমিনে গলা, তার আবার তেজ দেখো না। এই লক্ষণ, এই তুই ফের চন্দনের সঙ্গে লেগেছিস? তোকে বারবার বারণ করেছি না আবার বন্ধুকে কিছু বলবি না? এরপর না শুনলে না। চুপ কর, চুপ কর। না শুনলে কি করবি রে? কি করবি? মারবি? দেখবি কি করবো, দাঁড়া দেখাচ্ছি। কি করছিস তুই? তোদের ওস্তাদ লড়াই ঝগড়া পছন্দ করে না। ছেড়ে দে আর বলছি চন্দন, ওস্তাদ যদি জানতে পারে চলে আয়। চলে আয় ঝুমরু, আয়। আরে যা যা, ওই মেয়ে মার্কা নেকু বন্ধুর আঁচলে গিয়ে লোকাবি যা। ওস্তাদও দেখবে তার সাধের ঝুমরোর কি দশা হয়েছে। তবে রে বচ্চাত, দোহাই ঝুমরু, ওই বচ্চাতটার সঙ্গে কেন কথা বলছিস? কথা বলিস না ওর সঙ্গে। কেন ঝামেলা করছিস বলতো? ও তোর নামে এমন করে কেন বলবে? আমি সব সহ্য করতে পারি চন্দন, কিন্তু তোর দিকে যদি কেউ আঙুল তোলে তার মাথা আমি গুঁড়িয়ে দিয়ে আসবো, জানিস? দেখবি। কেন রে? হ্যাঁ, আমি তো তোর মতো এত ডাকাবুকো নই ঝুমরো। লক্ষণ তো ঠিকই বলেছে। তুই কি না, মানে আমি তো ভীতু। তোদের দলে আমাকে মানায় না রে। আরে খুব মানায়। তোকে মানাবে না তো কাকে মানাবে? ওই শিয়াল মুখোটাকে। হ্যাঁ আচ্ছা ঝুমরো, হ্যাঁ, তুই আমাকে যা ভাবিস, আমি যদি তা না হই? মানে আরে এ আবার কি হেয়ালি? মানে আরে বল না। দেখ ভাই, শুনে রাখ, ওস্তাদের সাধনার দিন শেষ হয়ে আসছে। এই বাইরে বেরোলো বলে শোন, ওস্তাদ কিন্তু স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা শোনে। বেচাল দেখলে আর রক্ষে থাকবে না। আমি স্পষ্টই বলছি রে ঝুমরু। ধর, আমি যদি আরে শেষ করবি তো কথাটা। আরে বলতেটা কি চাস বল। না, কিছু না, চল, সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, সে যাচ্ছি। বারবার বলে দিচ্ছি। জহরের তাঁবু থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসে। দূর থেকে দেখতে পায় ঝুমরো আর চন্দন। ঝুমরো বোঝে তার মানে এবার ওস্তাদ সাধনায় বসেছে। রাত নেমে আসতে আর বিশেষ বাকি নেই। যে যার ডেরার দিকে চলে গেল এবার। এদিকে নিজের ডেরায় বসে আগুনের সামনে নাগবন্ধনী মন্ত্র পড়ে চলেছে জহর। রাজায় নমঃ, ওং নাগলক্ষ্মী পদ্মাবতী মা মনসায় নমঃ, ওং নাগায় নমঃ, ওং নাগরাজায় নমঃ, ওং নাগলক্ষ্মী পদ্মাবতী মা মনসায় নমঃ। কর্পূর, ধুনো, বেলপাতা দিয়ে আহুতি দিচ্ছে সে। আগুনে কর্পূর ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধপ করে জ্বলে উঠল সেই আগুন। কিন্তু সেদিকে তাকিয়েও জহরের মনে আজ কোনো উত্তাপ এসে লাগল না। অভ্যেসের বশে তার হাত শুধু উঠছে আর নামছে। মন্ত্রগুলো গলা দিয়ে যেন গড়গড়িয়ে বেরিয়ে আসছে মাত্র, তাতে কোনো প্রাণ নেই। গা ঝাড়া দিয়ে উঠে পড়ল জহর। এ তার কি হলো? মনটা এত অস্থির হয়ে আছে কেন তার? না, জোর করে কোনো কিচ্ছু হয় না, সাধনা তো নয়। আগুনকে প্রণাম করে শুয়ে পড়ল জহর। আগুনটা জ্বলতে লাগলো। সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে এবার। জহরের চোখেও ঘুম নেমে এসেছে। আর সেই ঘুমের মধ্যে জহর দেখছে যেন একটা একটা করে পদ্মের পাপড়ি খুলছে। একটা পরমা সুন্দরী মুখ এবার একটু একটু করে উদ্ভাসিত হয়ে উঠছে সেই পদ্মের ভেতর থেকে। তার চোখ খুলল, নাকের পাটা একটু স্ফীত হয়ে উঠল। মুক্তোর মতো দুটো দাঁত নিজের ঠোঁটটা যেন কামড়ে ধরল। চোখ দুটোতে যেন উপচে পড়ছে মদিরা। চন্দন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জহর বিড়বিড় করে উঠল, না না, আমি কি করছি? কি করছি? আগুন 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 কোথায়? ওই তো জ্বলছে, ওই তো। ছুটে গিয়ে আগুনের ধারে বসে পড়ল জহর।
তার আহুতির কর্পূর, ধুনো, কাঠ কুটো সব সেখানে পড়ে আছে। পাগলের মতো এবার এক টানা মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলো সে। জহরের মন্ত্রপাঠের আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। নিস্তব্ধ রাতে সেই আওয়াজ এবার তার তাঁবু পেরিয়ে দিগন্তে ছড়িয়ে পড়তে লাগলো। নিজের তাঁবুতে জেগে উঠল চন্দন। ভয়ে কুঁকড়ে বসে আছে সে। ওস্তাদের এমন মন্ত্রপাঠ কোনোদিনও শোনেনি সে। ভয় পেয়ে মনে মনে সমানে ভাবছে আজ কিছু অঘটন ঘটবে না তো। তাঁবুর বাইরে থেকে হঠাৎই চন্দনের কানে এলো চন্দন, ঝুমরোর গলা। এই চন্দন, কি ভয় করছে? খুব খুব ভয় করছে রে ঝুমরো। ওস্তাদের কি হচ্ছে বলতো? 100 নম্বর ছোবলের সময়টা এগিয়ে এলো বোধহয়। এই শোন, আমার তাঁবুতে আসবি? না না, আমি আমি ঠিক আছি। তুই যা, আমার কিছু হবে না। আচ্ছা, সাবধানে থাকিস। পাশে আমি জেগে রইলাম রে। জহরের দলে এক গণক ঠাকুর আছে। সে একদিন আঁক কষে খড়ি পেতে হিসেব করে দেখল যে জহরের সিদ্ধিলাভের আর দেরি নেই। সেই উপলক্ষে সেদিন বনের মধ্যে বেশ ভোজ বসেছে। আস্ত মুরগি ঝলসানো হচ্ছে, বোতলের পর বোতল তারই উড়ে যাচ্ছে নিমেষে। ঢুলু ঢুলু চোখে কেউ গান ধরেছে, কেউ আবার হাড়ের মালা কোমরে জড়িয়ে নাচতে শুরু করেছে, কেউ বা হাততালি দিয়ে আসর জমাতে চেষ্টা করছে। নাচ গান আমোদ আহ্লাদের দলে সবাই আছে সেদিন। এমনকি ঝুমরো আর বিশুনও পাশাপাশি বসে বসে ঢুলছে। কোত্থেকে এক জাদুকর এসে হাজির হলো। গণক ঠাকুর আছে, লখান আছে, একটু দূরে অবাক হয়ে দাঁড়িয়ে আছে চন্দন। সবাইকে দেখছে সে। এমন আমোদও সে কোনোদিন দেখেনি এর আগে। এই সভায় নেই শুধুমাত্র জহর। আমোদের চোটে কারুরই আর তেমন হুঁশ নেই, তাকে কেউ ডেকেও আনেনি। আচমকা কি একটা তুচ্ছ কারণে সেদিনের ঝুমরোর সাথে অসমাপ্ত ঝগড়াটা শুরু করলো লখান। ঝুমরোর সঙ্গে তার উত্তপ্ত তর্ক থেকে ক্রমে হাতাহাতি শুরু হয়ে গেল। মেরে দেবো কিন্তু। আমাকে মারবি তুই? আমাকে মারবো? আমাকে মারতে পারবি না? তোকে মেরে শিয়ালের মুখে ফেলে আসবো। সামনে কথা বল কিন্তু। লক্ষণ, শয়তান, সরে যা এখান থেকে, সরে যা, সরে এখান থেকে। দুজনে যেন উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়েছে, একে অপরকে যেন আছড়ে কামড়ে শেষ করে দেবে। এবার রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে গেল। অসহায়ের মতো গণক ঠাকুরের দিকে চেয়ে আছে চন্দন। এই দলে সেই সব থেকে বয়সে বড়, কিন্তু না, তার কোনো হুঁশ নেই। কি সব আঁখ কষতে কষতে দুর্বোধ্য হাসি হাসতে থাকে সে। চন্দন আর অপেক্ষা করতে পারে না। এখনই ঝুমরোকে না ছাড়ালে লেখান তাকে শেষ করে দেবে, বুঝতে পারে সে। দুজনের মাঝখানে আচমকা গিয়ে পড়ল চন্দন। প্রবল উত্তেজনার মুখে টানা হ্যাঁচড়ায় চন্দনের বক্ষবন্ধনে এবার আচমকা ছেড়ে গেল। আর সঙ্গে সঙ্গে সমস্ত অশান্তি মারামারি একেবারে থেমে গেল। সবাই চুপ, সবাই অবাক। একে দেখছে তারা। চন্দন তাহলে পুরুষ নয়, সে একটা মেয়ে। গুজগুজ ফিসফাস এবার বাড়তে লাগলো ক্রমশ। এদিকে এই আকস্মিক ঘটনায় বুকের ওপর দুটো হাত আড়াল করে মাথা নামিয়ে থরথর করে কাঁপতে থাকে চন্দন। এতজন পুরুষের সামনে বড্ড অসহায় লাগে তার নিজেকে। ঝুমরোর চোখের দিকে তাকাতে পারছে না সে। আর ঠিক সেই সময় অন্ধকার থেকে আচমকা ছুটে এলো মালিয়া। মেয়েটা মাঝে মধ্যে এদের রান্না করে দেয়। মায়াবী চন্দনের জন্য বুকটা তার আনচান করত। আজ যখন জানতে পারল সে যে চন্দন আসলে তারই মতো মেয়ে,
তখন দুর্বলতার জায়গায় জন্ম নিল বন্ধুত্ব। নিজের উড়নি দিয়ে চন্দনকে জড়িয়ে নিল মালিয়া। চল রে চন্দন, চল চল আমার সঙ্গে চল। এখানে থাকিস না, তুই থাকিস না এখানে। চল চল আমার সঙ্গে চল। ওরা ওরা মারামারি করে মরুকে জাত একটা। তুই তুই ভালো মানুষের বিটি। চল চল আমার সঙ্গে চল। এই শত্রুগুলোর মধ্যে তুই এলি কেমন করে রে? চল 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 চল। চন্দনকে আগলে নিয়ে নিজের ঝুপড়ির দিকে এগোচ্ছিল মালিয়া। হঠাৎ যেন অন্ধকার ফুঁড়ে তার সামনে এসে দাঁড়ালো জহর। চোখ দুটো তখন জ্বলছে জহরের। মালিয়ার হাত থেকে চন্দনকে যেন বাজ পাখির মতো ছিনিয়ে নিল সে। তারপর তাকে নিয়ে তীর বেগে নিজের তাঁবুতে গিয়ে ঢুকল। দলের সকলে যেন নড়াচড়াও করতে ভুলে গেছে। এ কি দেখছে তারা সবাই? আজীবন ব্রহ্মচারী নাগ সাধক জহর, যে মেয়ে মানুষ দেখলেই ঘৃণায় কুঁকড়ে যায়, সে এমন এক উদ্ভিন্ন যৌবনা মেয়েকে পুরুষ সাজিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। এ কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ওদিকে তাঁবুতে ঢুকে নিজের গায়ের জোরে চন্দনকে চেপে ধরে জহর। তুই আমার চন্দন, আমার, শুধু আমার, বুঝতে পেরেছিস? তুই আর কারো নয়, শুধু আমার। আমার যে বড় ভয় লাগছে, ছেড়ে দাও বলছি আমাকে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আগে বল তুই আমার, তুই আর অন্য কারো হবি না। বল 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 বল, কি হলো? বল বল। আমি এখানে থাকবো না। তুমি 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 আমাকে মুক্তি দাও। আমি চলে যাব আমি। তোর কোনো অভাব আমি রাখবো না। তোকে আমি রানী করে রেখে দেবো, দেখিস। আচ্ছা, তোকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো। ওদের সঙ্গে থাকতে হবে না তোকে, আমরা আলাদা থাকবো। কিন্তু কিন্তু তোমার সাধনার কি হবে? তুমি না ব্রহ্মচারী? তোমার নাগ মন্ত্রের কি হবে ওস্তাদ? আমার জন্য তুমি ব্রত ভঙ্গ করবে? কি বললি তুই? ব্রত? যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা তুই। ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিল চন্দন। আর কোনো দিকে না তাকিয়ে ওই গভীর অন্ধকারের মধ্যেই প্রাণপণে ছুটে বেরিয়ে গেল সে। কাঁটাবন, ইট, পাথর আর গাছের শেকড় বাকড়ে হোঁচট খেয়ে রক্ত বেরোতে লাগলো তার। হুড়মুড় করে পড়ে যাওয়ার আগে হঠাৎই একটা শক্ত হাত পিছন থেকে তাকে ধরে ফেলল। চুপ, আমি ঝুমরো, ভয় নেই। ঝুমরো, তুই আমাকে একটাও কথা নয়, চুপ। ওস্তাদ আসছে, আগে চ এখান থেকে পালাই। কি হলো রে? হ্যাঁ, এতটা কেটে রক্ত পড়ছে তো। দাঁড়া, এই তুই আমার কাঁধে ওঠ। আর এক মুহূর্ত এখানে নয়, চ চন্দন, চ। পরদিন সকালে জহর শুনতে পেল যে আগের রাতে চন্দনকে নিয়ে পালিয়ে গেছে ঝুমরো। তার নির্দেশে আশেপাশের সব জায়গা এবার তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো, কিন্তু না, কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না। বিশুন এসে বলল, হয় ওরা সাপের কামড়ে মরে গেছে, নয়তো দূর মুল্লুকে পালিয়ে গেছে। তাদের খোঁজা মানে বৃথা পণ্ডশ্রম। কিন্তু ঝুমরো যে মারা যায়নি এ কথা বুঝতে পেরেছিল জহর। কাউকে কিছু না জানিয়ে জঙ্গল পেরিয়ে মহাকালের মন্দিরের দিকে চলল সে একা। মুখ বাঁধা একটা হাঁড়ি হাতে নিয়েছে জহর। তার সব রাগ এখন ঝুমরোর ওপর গিয়ে পড়েছে। বেঈমান নেমক হারাম ছাড়া তাকে এই মুহূর্তে আর কিচ্ছু মনে হচ্ছে না জহরের। নিজের সমস্ত বিদ্যা তিলে তিলে তাকে শেখাচ্ছিল জহর, আর সেই ঝুমরোই
তার এই প্রতিদান দিল। রাগে গড়গড় করতে করতে মহাকালের সামনে পৌঁছে সিংহারের মুখ খুলে দিল জহর। মুখে তার পৈশাচিক হাসি। আয় আয় মনসার বেটি, আয় আয় মা। হাড়ি থেকে হেলে দুলে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালনাগিনী। আয় মা আয়। মন্ত্র পড়তে শুরু করলো জহর। সেই বিষধর কালনাগিনীকে মন্ত্রপুত করে ঝুমরোর উদ্দেশ্যে ছেড়ে দিল জহর। ঝুমরো যেখানেই থাক, এই কালনাগিনী তাকে ঠিক খুঁজে বার করবেই। মন্ত্র মিথ্যে হবে না। তার পরের কথাটা ভাবতেই এক চিলতে ক্রূর হাসি ফুটে উঠল জহরের মুখে। শূন্য হাঁড়িটা নিয়ে তাঁবুতে ফিরে এলো জহর। সারা দিন আর তাঁবু থেকে বেরোলো না জহর। তখন দুপুর গড়িয়ে গেছে। তার তাঁবুর পর্দাটা একটু যেন কেঁপে উঠল। ওস্তাদ, কে ওখানে? কে? আমি চন্দন। ভেতরে আয়। আমি জানি তুই ফিরে আসবি। আমার কাছে আসা ছাড়া তোর কোনো গতি নেই রে, কোনো গতি নেই। জুবরোকে বাঁচিয়ে দাও। ওকে ওকে সাপে কেটেছে, সারা শরীর নীল হয়ে গেছে ওর। তুমি একমাত্র তুমি ওকে বাঁচিয়ে দিতে পারো ওস্তাদ। আমি জানি একমাত্র তুমিই পারো। জুবরোকে বাঁচিয়ে দাও, একবার বাঁচিয়ে দাও ওকে। তার বদলে তুমি যা চাও আমি দেব, কথা দিচ্ছি। কথাটা মনে থাকবে? থাকবে ওস্তাদ, থাকবে, মনে থাকবে। চিরকাল আমি তোমার গোলাম হয়ে থাকবো। চল চল, ছোড়াটাকে বাঁচিয়ে দিয়েছি, চল। ওকে বাঁচিয়ে দাও। চলো চলো। দলের সকলে জহরের পিছন পিছন চলল। কারো মুখে কোনো কথা নেই। পথ দেখিয়ে নিয়ে চলল চন্দন। কাঁসাই নদীর যে পাড়টায় কাঁটা বন আরও একটু ঘন হয়েছে, সেখানে এসে একটা পোড়ো চালাঘরের কাছে দাঁড়ালো চন্দন। ঝুমরোর নিথর দেহটা পড়ে আছে সামনে, নীল হয়ে ফুলে গেছে একেবারে। আর তার দিকে ফনা তুলে স্থির হয়ে বসে রয়েছে সেই কালনাগিনী। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল জহর। ওম ভুজঙ্গেশায় বিদ্যায় সর্বরাজায় ধীমহি তন্নরাগ প্রচোদয়াৎ। ঝুমরোর সামনে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে মন্ত্র পড়তে শুরু করলো জহর। মাঝে মাঝে জল ছেটাতে লাগলো। ঝোলা থেকে পাথর আর শিকড় বার করে ঝুমরোর মাথায়, বুকে, পেটে ছোঁয়াতে লাগলো সে। তারপর গলা থেকে পেটের দিকে হাত দিয়ে কি যেন নামিয়ে দিতে লাগলো। দেখতে দেখতে ঝুমরোর শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল। ঝুমরোর শ্বাস প্রশ্বাস বইতে লাগলো। চোখ রোগড়ে উঠে বসলো। এবার দেখতে পেল তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে জহর। এরপর কি হবে সব জানে ঝুমরো। ব্যগ্র হয়ে উঠে বসল সে। ঝুমরোর দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়েই কাল নাগিনীর দিকে এগিয়ে চলল জহর। অদ্ভুত একটা হাসি ফুটে উঠেছে তার মুখে। কয়েক মুহূর্ত আরও একবার ঝুমরো আর চন্দনের দিকে তাকিয়ে দেখল জহর। তারপর সাপের ফনার দিকে হাত বাড়িয়ে দিল। আয় মা, আয়। না ওস্তাদ, না। আয় মা, আয়। না ওস্তাদ, আয়। না না। তুই চলে যা ঝুমরো। 100 ছোবল এখানেই পূর্ণ হবে আমার। তারপর এই মহাব্রতে সিদ্ধ হব আমি। যা, চলে যা, তুই যা। আয় আয় মা, তোর পুজো গ্রহণ করে আমাকে প্রসাদ দিয়ে যা। আয় আয়। ধেয়ে এলো কালনাগিনী। তার সামনে বুক পেতে দিয়েছে জহর। তার শরীরে আচমকা একটা তীব্র ছোবল বসিয়ে দিল এবার সেই কালনাগিনী। সেই বিষের মারাত্মক জোর। দেখতে দেখতে জহরের সর্বাঙ্গ বিষে
নীল হতে শুরু করে দিল। শান্ত মুখে শুয়ে আছে জহর এখন। চলে যা ঝুমরা, চলে যা। না ওস্তাদ, না না ওস্তাদ, আমি এখন মন্ত্র পড়ব মেয়ে মানুষের সামনে। এই মন্ত্র কাজ করবে না। চন্দনকে নিয়ে চলে যা তুই। না ওস্তাদ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যা যা বলছি, যা যা, তোদের আমি মুক্তি দিলাম, মুক্তি। চন্দনকে নিয়ে সেখান থেকে সরে গেল ঝুমর। এই মন্ত্রের সামনে কোনো নারীর থাকা উচিত নয়, কথাটা সে জানে। এই শততম ছোবলকে জয় করে নাগমন্ত্রে সিদ্ধ মহাযোগী হয়ে উঠবে জহর। তার ওস্তাদ, পৃথিবীর সমস্ত বিষের প্রভু হবে সে। ভয়ে আতঙ্কে কান্নায় কাঁপছে ওদিকে চন্দন। তাকে বুকের মধ্যে আগলে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে ঝুমর। তার ওস্তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকে সে। আর জহর বুকের ওপর শুয়ে থাকা কালনাগিনীর মাথায় আদরের হাত রাখল এবার জহর। মুখে তার তৃপ্তির হাসি। না, বিস্মরণ মন্ত্র জহর আজ আর পড়ল না। খোলা আকাশের নিচে শুয়ে থাকে সে। মাথা তুলে আকাশ দেখতে থাকে। কি বিশাল উদারতা, কি অনন্ত বিস্তার আকাশের! যেন বড় মুক্তির স্বাদ অনুভব করে জহর। শিব শম্ভু, শিব শম্ভু। শিব শম্ভুর নাম জপতে জপতে ওই অসীম নীলের সঙ্গে কাল সর্পের নীলচে বিষকে মিলিয়ে দিতে লাগলো জহর। তৃপ্তিতে চোখ বুজে এলো তার। এমন মুক্তির স্বাদ জহর আগে কখনো পায়নি। শুনলেন কাজী নজরুল ইসলামের লেখা সাপুড়ে অবলম্বনে আজকের গল্প মুক্তি। আজকের প্রশ্ন, শেষবার কোন মন্দিরে গিয়েছিল জহর? গত সপ্তাহের খুঁজে ফেরা গল্পের প্রশ্ন ছিল, কলিয়ারির চাকরি নিয়ে কোথায় গেল প্রতুল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন তন্ময় শ, সুমিত্রা নন্দী, তামান্না খাতুন, রূপা দাস, মমতা, শুক্লা মির্ধা, উজ্জ্বল, লিয়া, মায়া সিনহা ও বিউটি বৈরাগী। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।